সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার ভারত নেপালের বিবাদপূর্ণ লিপুলেখে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন। তুরস্কে আরেক মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিলেন মুসলিম বিশ্বের বাদশাহ এরদোয়ান। বোনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জল্পনা তুঙ্গে। করোনা রোধে রাখাইনে মানুষদের ঘর হতে বের হতে দিচ্ছে না মিয়ানমারের সন্ত্রাসী সেনাবাহিনী। আমিরাত ইসরায়েলের চুক্তি পাকিস্তানের ইসরায়েল নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সময় বলেননি। এবং সবশেষে জানাবো, ইরান বিরোধী নিষেধাজ্ঞার চেষ্টা করলে আবারও আমেরিকা অপমানিত হবে বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার বিবাদপূর্ণ লিপুলেখে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন। সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে নেপাল ও চীনের মধ্যে। যখন লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের 20 সেনা নিহত হয়, তখন কালাপানি সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনায় জড়ায় নেপালও। লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিবাদ চলছেই। নতুন বিতর্কিত মানচিত্রে কালাপানি এবং লিম্পিয়াধুরার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখকেও নিজেদের এলাকা বলে দাবি করেছে নেপাল। এবার সেই লিপুলেখেও ধীরে ধীরে নিজেদের বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চীন। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ডিট্রে সোফা উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র বসানোর জন্য নির্মাণ কাজ শুরু করেছে চীন। শুধু বাহিনী মোতায়েন করাই নয়, চীন লিপুলেখে মিসাইল বসানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। লিপুলেখ এমন একটি এলাকা যেখানে ভারত, নেপাল এবং চীন এই 3 দেশেরই সীমানা রয়েছে। মে মাস থেকেই সেখানে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করেছিল চীন। গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে শি জিনপিংয়ের দেশ। ইতোমধ্যেই সেখানে 1 ব্যাটালিয়ন বা 1000 সেনা মোতায়েন করেছে চীন। এই লিপুলেখ পাশেই মানস সরোবর যাত্রার নতুন রুট তৈরি করেছে ভারত। এই এলাকাতেই ভারতের তৈরি 80 কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নিয়ে আপত্তি জানায় নেপাল। তারপরই লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের এলাকা বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। তুরস্কে আরেক মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ। তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিস্টানদের একটি চার্চ, যা একসময় মসজিদ ছিল কিন্তু বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটিকে আবার মসজিদে পরিণত করার নির্দেশ দিয়েছেন মুসলিম বিশ্বের বাদশাহ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার এ ব্যাপারে নির্দেশনা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। 1000 বছরের পুরনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান হায়া সোফিয়ার পরেই। এটি ইউরোপ ঘেঁষা ইস্তাম্বুলের গোল্ডেন হর্ন এলাকার প্রাচীন নিদর্শন। ইস্তাম্বুলের খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। 14 শতকের অসাধারণ সব দেয়াল চিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত। পরবর্তীতে অটোমানরা 1453 সালে কনস্টান্টিনোপল তথা বর্তমান ইস্তাম্বুল দখল করে নিলে গির্জাটি মসজিদে পরিণত করা হয়। নাম হয় কারিয়ে মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক ধর্মনিরপেক্ষতার পথ ধরে হাঁটলে কারিয়ে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। আমেরিকার একদল শিল্প ইতিহাসবিদদের সহায়তায় ভবনটির চার্চ আমলের মোজাইক কারুকাজগুলো উদ্ধার করা হয়। সংস্কার কাজ শেষে 1958 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বোনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন কিম জল্পনা তুঙ্গে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছোট বোন কিম ইয়ো জংকে হস্তান্তর করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব তার ছোট বোন কিম ইয়ো জংয়ের হাতে ন্যস্ত করেছেন। গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু
কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নিলেন। আরও বলা হয়, মিস কিম ইয়ো জং এখন দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি। এছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীকেও বুঝিয়ে দিয়েছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়েই না আসে, সে কারণেই হয়তো ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা। গোয়েন্দা সংস্থাটি জানায়, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম। রাখাইনে মানুষদের ঘর হতে বের হতে দিচ্ছে না মিয়ানমারের সন্ত্রাসী সেনাবাহিনী। মিয়ানমারে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাঠে নেমে যুদ্ধাপরাধে জড়িয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি সংবাদ মাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। তিনি বলেন, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে মিয়ানমারের সেনাবাহিনী শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে। আমরা শিরোচ্ছেদ করা অনেক মৃতদেহ পেয়েছি। মিয়ানমারের সেনাদের এই নিপীড়নকে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলেন, এগুলো অত্যন্ত জঘন্য কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ। ইয়াং হি লির এ অভিযোগের বিষয়টি নিয়ে সিএনএন মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পায়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এ বিশেষ দূত বলেন, করোনা ভাইরাস মহামারী ঠেকাতে মিয়ানমারের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা পেয়েছে। দেশটির সেনাবাহিনী সংক্রমণ রোধে দেশটির রাখাইন রাজ্যের রাজধানী সিতে কঠোর কড়াকড়ি আরোপ করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হতে দিচ্ছে না। মিয়ানমার টাইমসের সূত্রে এ খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আমিরাত ইসরায়েল চুক্তি পাকিস্তানের ইসরায়েল নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ পাওয়া মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান কোনো কিছুই ভাবছে না এবং আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তি পাকিস্তানের ইসরায়েল নীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ পাওয়া এই মুখপাত্র প্রথম সংবাদ সম্মেলনেই বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান একেবারেই কিছু ভাবছে না। প্রধানমন্ত্রী ইমরান খান ইতোমধ্যেই বলেছেন, ফিলিস্তিনিদের আত্ম অধিকার ও স্বাধীনতা না দেওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবা হবে না। এরই মধ্যে একটা ধারণা বেশ জোরালো হয়ে উঠছিল যে আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর পাকিস্তান হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তাদের দীর্ঘদিনের পুরনো পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে পারে। আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তি ব্যাপারে পাকিস্তান অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটি এই চুক্তির সমালোচনা বা নিন্দা কোনোটাই করেনি। এ কারণেও উল্লেখিত ধারণার সৃষ্টি হয়। মুখপাত্র বলেছেন, পাকিস্তান জাতিসংঘ ও ওআইসির দ্বিরাষ্ট্র সিদ্ধান্ত প্রস্তাব এবং এ ব্যাপারে যে আন্তর্জাতিক আইন রয়েছে তার সমর্থক। পাকিস্তানও আল কোদস আল শরীফকেই ফিলিস্তিনের রাজধানী হিসেবে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান আগে থেকেই এক বিবৃতির মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প, কিন্তু সময় বলেননি। ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমির সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কাজিমি এই প্রথম আমেরিকা সফর করেছেন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন সমস্ত মার্কিন সেনা ইরাক ছেড়ে দেশে ফিরবেন তিনি সেই দিনের অপেক্ষায় আছেন। ইরাকে মার্কিন ব্যবসায়ীরা তেলের বড় বড় চুক্তি করেছে বলেও তিনি উল্লেখ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা খুব শীঘ্রই ইরাক থেকে ফিরে আসব। সেখানে আমাদের খুব কম সংখ্যক সেনা আছে যারা ইরাককে সাহায্য করছে এবং বিষয়টি ইরাকের প্রধানমন্ত্রী জানেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সেনা প্রত্যাহারের কথা বললেও তিনি পরিষ্কার করে বলেননি কবে তিনি এসব সেনাকে দেশে ফিরিয়ে আনবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও একই কথা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার জন্য বাগদাদের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেনারা ফিরে আসবে। আমাদের সেনা সংখ্যা একেবারে সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনা হবে। এই মুহূর্তে ইরাকে আমেরিকার প্রায় 5,000 সেনা রয়েছে এবং মার্কিন মিত্র দেশগুলোর সেনা রয়েছে প্রায় 2,500। ইরান বিরোধী নিষেধাজ্ঞার চেষ্টা করলে আবারও আমেরিকা অপমানিত হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আমেরিকা যদি তার দেশের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা চালায় তাহলে তারা আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অপমানিত হবে। বৃহস্পতিবার এক টুইটার পোস্টে মাজিদ তাখতে রাভাঞ্চি এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর একদিন আগে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য তিনি জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইন্দোনেশিয়া বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে কাজ করছে। পম্পেও বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে ইরানের বিরুদ্ধে অভিযোগ করবেন যে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করছে না। তিনি চীন ও রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা পুনর্বহালে ওয়াশিংটনের প্রচেষ্টায় যেন তারা বাধা না দেয়। মাইক পম্পেওর বক্তব্যের জবাবে মাজিদ তাখতে রাভাঞ্চি টুইটারে এই পোস্ট দেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।